খুব ছোট্ট করে আসলে জানতে চাই যে এই যে নিজেদের ভেন্যুতে খেলা বা ঘরের মাঠে খেলার আনন্দটাই কি এখানে, বা সুবিধাটাই কি এখানে কিনা, কিংবা অসুবিধা কোনো আছে না কিনা? দেখেন আসলে এখানে ইউএসএ আপনার হোস্ট টিম, তাদের চেনা পরিবেশ, সমস্ত দর্শক তাদের, তো এইখানে কিন্তু একটা এনার্জি সবসময় হোম টিমকে দেয়। তো আমার কাছে মনে হয় যে ইউএসএ দেখেন, আপনার যদি আপনার এই ওয়ার্ল্ড কাপের শুরুর 2টা ম্যাচ যদি দেখেন, তারা কিন্তু খুব ভালো ব্যবধানে জিতেছে। তো তাদের একটা কিন্তু হাইপ ক্রিয়েট হয়েছে, বা ফুটবলে তাদের একটা হোপ তৈরি হয়েছে যে তারা এখানে বেটার কোনো কিছু করতে পারবে। সো গ্রুপ স্টেজে যদিও লাস্ট ম্যাচটা তারা হেরেছে, বাট এই ম্যাচে দেখেন, এই ম্যাচে আপনার শুরু করেছে, আপনার 45 মিনিটসে গোল করেছে। তো এইখানে আপনার 2-0 গোলে তারা বিজয়ী আপনার হয়েছে। দেখেন, আপনার এইখানে কিন্তু 64 মিনিটে কিন্তু ওদের আপনার ফার্স্ট গোল স্কোরার ভেলোগান, ও কিন্তু রেড কার্ড দেখেছে। একটু আগে আমরা লাইভে দেখছিলাম আসলে যে যুক্তরাষ্ট্রের এবং বসনিয়া ম্যাচের ভেন্যু থেকে আসলে কি অবস্থা। তো যুক্তরাষ্ট্র নিয়ে অনেক কথা হচ্ছিল, যেহেতু তারা আমাদের 3টি হোস্টদের মধ্যে মূল হোস্ট আমি বলতেই পারি এবার ইউএসএ কে। সুতরাং একটা প্রশ্ন কিন্তু আসছে যে এবার ইউএসএ একটু বেশি আলোচনায়, তারা হোস্ট বলেই কি, নাকি আসলে পারফরমেন্সের দিক থেকেও তারা চেষ্টা করছেন আলোচনায় থাকার মতো পারফরমেন্স দিতে? আজকেও কিন্তু একটা দুর্দান্ত জয় আমরা দেখেছি, এবং আমি যদি ট্রাম্প সরকারের কথা আলাদাভাবে বলি, তাহলে তারা কিন্তু শুধুমাত্র স্পোর্টসের যে মানে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট হোস্ট করছে ব্যাপারটা তাও না, তারা স্পোর্টসে তাদের দখলটাও কিন্তু জানান দেওয়ার চেষ্টা করছেন পারফরমেন্সের মধ্য দিয়েও। আপনার কি ধারণা? দেখেন, ওয়ার্ল্ডের বেস্ট গেম, বা আমরা যদি পপুলার গেম যদি বলি, সেটা কিন্তু ফুটবলকে রাখতে হবে। তো ডেফিনেটলি ওই জায়গায় আপনার ইউএসএ আপনার ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ, তো সেই জায়গায় ওদের একটা কিন্তু ইন্টারেস্টের জায়গা তৈরি হয়েছে। কারণ ওরা এই কালচারটাকে দেখেন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। বিভিন্ন দেশ থেকে ওদের দেশে খেলা দেখতে গিয়েছে, বিভিন্ন দেশ ওইখানে গিয়ে খেলছে। তো স্বাভাবিকভাবেই ওদের কিন্তু চিন্তার জায়গাটা তৈরি হয়েছে, বা চিন্তার জায়গাটা বড় হয়েছে। তো ফুটবল নিয়ে স্বাভাবিক, যেটা এস এম ইকবাল বলছিল আপনার, যে ফুটবলটাকে ভাবা হয় ওই দেশে 3-4 নাম্বার গেম। তো ডেফিনেটলি দেখবেন যে ফুটবলটাকে এখনকে ওইখানে বেস্ট একটা প্রায়োরিটি দেওয়া হবে। আমরা দেখেন আপনার 3-4 বছর আগেও কিন্তু আমরা কিন্তু ইউএস এর ফুটবল নিয়ে আসলে আমরা কিন্তু, বা ইউএস এর ফুটবল লিগ নিয়ে কিন্তু আমরা কেউ আলোচনা করিনি, বা ওইরকম ফোকাসড ছিল না। আপনার 3 বছর আগে যখন আপনার মেসি ওইখানে ইন্টার মিয়ামিতে যাওয়ার পরেই কিন্তু আপনার বিশ্বের যারা ফুটবল ফ্যান আছে, তারা কিন্তু ওই ইউএসএর লিগটা সম্বন্ধে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। এবং তারপরে আস্তে আস্তে কিন্তু দেখেন আপনার ইউএসএর লোকাল ফুটবল, বা আমার ডোমেস্টিক ফুটবল ওইখানে ডেভেলপ হতে শুরু করে। ওইখানে ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো ফুটবলাররা কিন্তু ক্লাবগুলোতে খেলতে যাওয়া শুরু করে। সো ওই জায়গাটাতে ওই জায়গাটা যে ফুটবলটা ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। এবং আয়োজক হিসেবে দেখেন, আপনার ইউএসএর ফুটবলের যদি পারফরমেন্স দেখি, তো ওরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপে আপনার ভালো পারফরমেন্স করে আসছে। আজকে আপনার বসনিয়ার সাথে জিতে কিন্তু রাউন্ড অফ 16-এ গেল, বেলজিয়ামের সাথে খেলা। তো আমরা এই সময়টা বেলজিয়ামের যে পারফরমেন্স দেখছি, আমরা এমন হয়তো বা ভাবতে পারি যে ওইখানে আপনার বেলজিয়ামকে হয়তো বা ইউএস হারাতে পারে। তো ওই ক্যাপেবল টিম আমার কাছে মনে হয়, ওই যোগ্যতা তাদের আছে, তারা রাউন্ড অফ 8-এও যেতে পারে, কোয়ার্টার ফাইনালও যেতে পারে। সো আমার কাছে মনে হয় যে ফুটবলের প্রতি ইউএসের একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এবং ফুটবলটাকে নিয়ে ডেফিনেটলি তাদের প্রায়োরিটি জায়গাও তৈরি হয়েছে, সম্ভাবনার জায়গাও কিন্তু তৈরি হয়েছে। একই রকম ভাবে আপনি রেড কার্ডটার ব্যাপারে বোধহয় লক্ষ্য করেছেন আজকে, এবং এটা নিয়ে অনেক কথা হচ্ছিল, আমাদের সহকর্মীরাও বলছিলেন যে রেড কার্ডটা আসলে এমন একটা সময় হয়েছে, এবং তাদের গোলের পরপরই কিন্তু তারা একটা রেড কার্ড পেয়েছে। সো আপনি খেয়াল করেছেন কিনা? না দেখেন, আপনার 45 মিনিটস ফার্স্ট হাফে 45 মিনিটসে আপনার ইউএসএ গোল করে, বেলুগান হচ্ছে স্কোরার। আবার সেকেন্ড হাফে গিয়ে কিন্তু 64 মিনিটে সেই আবার কিন্তু রেড কার্ডটা দেখে। তো সেইখানে তারপরে কিন্তু 10 জনের টিম হয়। তো স্বাভাবিকভাবে ওয়ার্ল্ড কাপের স্টেজে আপনার 11 জন আর 10 জনের কিন্তু এইখানে কিন্তু প্রেশার থাকবে স্বাভাবিকভাবে। কিন্তু বসনিয়া কিন্তু সেই সুযোগটা নিতে পারে নাই। আলটিমেটলি মনে করেন 10 জনের টিম নিয়েও কিন্তু 2-0 গোলে পরাজিত করে। সো এইখানে বুঝাই যাচ্ছে যে এইখানে ইউএসের ভিশনটা ক্লিয়ার, যে তারা আসলে সহজেই কাউকে ছাড় দিতে নারাজ। আর ডেফিনেটলি এইখানে নিজেদের মাঠে খেলা, নিজেদের চেনা পরিবেশে খেলা, নিশ্চয়ই প্লেয়ারদের ভিতরে ওই কমিটমেন্টের জায়গাটা আছে, যে এখানে তাদের পরিচিত অনেক
দর্শক আসছে খেলা দেখতে, সেখানে নিজেদের প্রুভ করার ব্যাপার তো অবশ্যই আছে যে না আমার আমার দর্শকদের সামনে খেলা, আমার মাঠে খেলা, তো এইখানে আমরা কারো এগেনস্ট আমরা হারতে চাইবো না। তো স্বাভাবিকভাবে তারা 10 জনের টিম নিয়েও কিন্তু সেই জিনিসটা আসলে বুঝতে দেয় নাই। সাপোর্ট যেমন আছে, আমার মনে হয় একই সঙ্গে তাদের মধ্যে প্রেশারটাও বেশ ভালো রকম কাজ করেছে। আমার কাছে মনে হয় প্রেশারের থেকে এইখানে তাদের আপনার এইখানে আমার কাছে যেটা মনে হয় সাপোর্টারদের যে এক্সট্রা সাপোর্টটা থাকে, সেই এনার্জিটা আমার কাছে মনে হয় তাদেরকে এক্সট্রা মোটিভেটেড করেছে। এটা সত্য, কারণ আমি কিন্তু গ্যালারি ভর্তি আসলে ইউএসএ ফ্যানদেরকেই বেশি দেখছিলাম, যেদিকে তাকাচ্ছিলাম তাদেরই জার্সি। সো এটা তাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে। আমি আলাদাভাবে একটু কেনকে নিয়ে কথা বলতে চাই। আমি ইংল্যান্ডের হ্যারি কেনকে নিয়ে কথা বলতে চাই, এবং তার দুটো দুর্দান্ত গোল আজকে ইংল্যান্ডকে বাঁচিয়ে দিয়েছে আসলে শেষ মুহূর্তে, আমার যেটা মনে হয়েছে। এবং আমি যদি পেলের কথা বলি, বিশ্বকাপের রেকর্ডে তার 12টি গোলের রেকর্ডকে আজকে কিন্তু কেন ছাড়িয়ে গিয়েছে, 13টি গোলের অধিকারী হয়ে গেছে আজকে তিনি। সুতরাং কতখানি সম্ভাবনা দেখছেন আপনি তার মধ্যে, এবং গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। আমি যদি বলি মেসির পরপরই মেসি এবং এমবাপ্পে 6টি করে গোল এই বিশ্বকাপে করে ফেলেছেন, তিনি করেছেন 5টা। সুতরাং একটু কি গোলের হাঙ্গারটা বেড়েছে কেনের, আপনার মনে হচ্ছে এটা? না দেখেন, এখানে আমি যদি বলি যে এখানে কেন আপনার নাম্বার 9 পজিশনে ওয়ার্ল্ডের ভিতর বেস্ট একজন স্ট্রাইকার, সো ওর গোল স্কোরিং অ্যাবিলিটি আছে। আমরা যদি এই সিজনেও যদি ধরি ক্লাব এবং ইন্টারন্যাশনাল আপনার মিলিয়ে অলমোস্ট সে 72টার মতো গোল করেছে, তো এটা কিন্তু সহজ ব্যাপার না। অনেক বড়। তো ও কিন্তু টপ ক্লাস পারফরমেন্স করেই কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেই ফর্মটা নিয়ে আসছে। তো আমরা যদি লিগের ফার্স্ট 2টা ম্যাচ দেখি, সেখানে কিন্তু ওর 3টা গোল ছিল। আজকে কোয়ার্টার ফাইনালে দেখেন একবার ক্রুশিয়াল মুভমেন্টে যে সময় আসলে টিমের গোলটা খুব দরকার ছিল, সো সে নিজে ক্যাপ্টেন, সেই জায়গায় আসলে লিডিং রোলে সে ছিল। তো এইখানে 2টা গোল করলো, তো ডেফিনেটলি ওর গোল করার ক্ষুধাটা তো অবশ্যই আছে। আর এখানে গোল্ডেন বুটের কথা বললেন, তো আসলে দেখেন এইখানে লিওনেল মেসি, তারপরে এমবাপ্পে, কেনের কথা বলা যাচ্ছে, তো এইখানে আপনার দেমবেলে, তো অনেকেই এইখানে আছে যে আসলে গোল্ডেন বুটের ব্যাপারটা আসবে যেই টিমটা আসলে একবার ফাইনাল অবধি যাবে, আসলে অপরচুনিটিটা তাদের বেশি থাকবে। তো আমরা যেমন এক্সপেক্ট করি যে ভালো 3-4টা টিম যারা সেমিফাইনাল বা ফাইনালে যাবে, সেই জায়গাতে তো অবশ্যই কেনের এই গোল তো ডেফিনেটলি গোল্ডেন বুটের জন্য পরবর্তী স্টেজে যদি ইংল্যান্ড যদি সেমিফাইনাল বা ফাইনাল অবধি যায়, ডেফিনেটলি সেও এইখানে গোল্ডেন বুটের দাবিদার থাকবে। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। একটুখানি নেক্সট ম্যাচগুলো নিয়ে প্রেডিকশনে যেতে চাই, যে আপনার কোনো প্রেডিকশন আছে কিনা যে নেক্সট ম্যাচগুলোতে আসলে কারা যেতে পারে রাউন্ড অফ 16-এ? না ওই রকম না আসলে। দেখেন আসলে প্রেডিক্ট করাটা আসলে টাফ। এই মুহূর্তে নকআউট পর্বে আসলে সত্যি অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। এই মুহূর্তে টাফ, তবে আমরা এক্সপেক্ট করি আসলে যে এইখানে যেমন আপনার ব্রাজিল, আর্জেন্টিনার কথা বলি, ইংল্যান্ড অলরেডি কোয়ালিফাই হইলো, বেলজিয়াম হইলো, তো এইখানে আপনার স্পেন, অস্ট্রিয়ার কিন্তু খেলা রয়েছে। রাইট, এই ম্যাচটা অনেক ক্লোজ হবে আমার কাছে মনে হয়। কিন্তু খেলা রয়েছে। রাইট, এই ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে। তারপর পর্তুগালের ম্যাচ আছে ক্রোয়েশিয়ার সাথে, তো এই ম্যাচটা অনেক ফাইট হবে। তো এইখানে বলা যাচ্ছে না, যদিও আমরা ওয়ার্ল্ড কাপের শুরুর থেকে পর্তুগালকে ফেভারিট ভেবে আসছি, কিন্তু মাঠের খেলায় কিন্তু আমরা সেই আসলে সেই জিনিসটা পাচ্ছি না। তো এইখানে ক্রোয়েশিয়ার সাথে আসলে পর্তুগাল জিততে পারবে কিনা, আসলে এটা কিন্তু আসলে সন্দেহ থেকেই যায়। তো আমরা তারপর এক্সপেক্ট করি যে পর্তুগালকে নিয়ে ছোট করে আসলে কোনো প্রেডিকশন আপনি দিতে চান কিনা? আপনার কাছে কি হতাশার জায়গাটা একটু বেশি তৈরি হয়েছে কিনা? আমার কাছে হতাশার জায়গাটা আসলে অনেক বেশি তৈরি হয়েছে, কারণ দেখেন ওদের যদি বলি যে ওয়ার্ল্ডের ভিতরে বেস্ট মিডফিল্ডার কিন্তু পর্তুগালে, তো সেই জায়গাটাতে তারা কিন্তু প্রুভ করতে পারে নাই যে আসলে তারা অনেক বেটার সাইড। তো এইখানে আপনার মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাকিং থার্ডে যদি ধরেন, আপনার এইখানে ব্রুনো ফার্নান্দেস, আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আছে, তারপরে ভিতিনহা আছে, সো এদের মতো ক্লাস প্লেয়ার, সিলভা, তো নেভেস, তো এইখানে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার আছে, কিন্তু তারা একসাথে জ্বলে ওঠা আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত তাদের টপ ক্লাস পারফরম্যান্স। আমরা আসলে নেক্সট ম্যাচ পর্যন্তই আসলে অপেক্ষা করতে পারি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কি হয় নেক্সট ম্যাচগুলোতে। আপনার সঙ্গে আবারও দেখা হবে। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সময় টিভির পর্দায় দেখছিলেন ডি বক্স। আবারও দেখা হচ্ছে খুব দ্রুত আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিশ্বকাপ দেখুন সময় টিভির পর্দায়।